আজকে আমাদের ক্লাসের বিষয় হলো টেন্স উইথ ফ্রি হ্যান্ড রাইটিং। আমাদের ক্লাসের বিষয় কি? টেন্স উইথ ফ্রি হ্যান্ড রাইটিং। আমরা 10-12 বছর থেকে টেন্স পড়তেছি এবং প্যারাগ্রাফ কম্পোজিশন ইত্যাদি আমরা মুখস্থ করতেছি, কিন্তু এগুলো তবুও দেখা যায় যে ইংরেজির যে ভয়, এই ভয় আমাদের কি হচ্ছে না, দূর হচ্ছে না। আমরা 12 বছর ধরে টেন্স পড়তেছি না, তবুও দেখা যায় যে আমরা ইংরেজি ভালোভাবে বুঝতেছি না। এই টেন্সকে ইংরেজি প্রাণ বলা হয়। কি বলা হয়? টেন্সকে ইংরেজির প্রাণ বলা হয়। আজকে আমরা দেখব যে খুব সহজে কিভাবে এটা আইডেন্টিফাই করা যায় এবং টেন্সের অসাধারণ একটি ক্লাস, কিভাবে এটা আমরা বাংলা বাক্য দেখে টেন্স আইডেন্টিফাই করতে পারবো ইংরেজি, এবং সহজে কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারবো। আমরা যখন মুখস্থ করি এটা দেখা যায় যে 10-12 দিন হাইয়েস্ট থাকে, তারপর আর এটা কিন্তু থাকে না। পরে কিন্তু আমরা কি যাই, এটা ভুলে যাই না। কিন্তু আমাদের এইভাবে মানে শেখা উচিত, যেটা আমরা নিজে থেকে যে কোনো প্যারাগ্রাফ কম্পোজিশন এসে আমরা নিজেরা কি করতে পারি, মেক করে লিখতে পারি, বা নিজেরাই কি করতে পারি, লিখতে পারি। ওইটাই আমরা শিখবো আজকে। আমাদের একটা নতুন উদ্ভাবন, এটা আমরা নতুন একটা আজকে টেকনিকে বা কৌশলে আমরা শিখবো। এই কৌশলটার নাম হলো মতলব চাচা। কৌশলটার নাম কি? মতলব চাচা। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে যে স্যার মতলব চাচা এটা কি? এখন একটু ক্লিয়ার হবে যে মতলব চাচা কি। এখানে আমি লিখলাম মতলব। যদি কখনো দেখো কোনো বাংলা বাক্যের শেষে ব থাকে, তাহলে সেটা ফিউচার টেন্স, যেটা মজা করে ফুটুরি বলা হয় না। কোন টেন্স হবে সেটা? ফিউচার টেন্স। এখন এইখান থেকে আরেকটু বলে যে বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে বলতে পারবো? ইংরেজি বাক্যে ভার্ব থাকে সাবজেক্টে পড়ে। কোথায় থাকে? সাবজেক্টে পড়ে। কিন্তু বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে? সবার শেষে থাকে। মনে রাখবে, এই ভার্ব দেখেই মূলত কি করতে হবে, আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সে আছে। তাহলে কোনো বাংলা বাক্য যদি শেষে ব থাকে, তাহলে সেটা কোন টেন্সে আছে? ফিউচার টেন্সে। টেন্স হলো কত প্রকার? 3 প্রকার আমরা জানি। আবার কোনো বাংলা বাক্যের শেষে ভার্বের মধ্যে যদি মত ল থাকে, তাহলে সেটা পাস্ট টেন্স। কোন টেন্স সেটা? পাস্ট টেন্স। কি থাকলে শেষে? ম ত ল। আর এই মত ল যদি না থাকে, মত ল যদি না থাকে, তাহলে সেটা প্রেজেন্ট টেন্স। তাহলে কোন টেন্স সেটা? প্রেজেন্ট টেন্স। এখন তাহলে আমরা বাংলা বাক্য দেখে আইডেন্টিফাই করতে পারবো, যদি শেষে ব থাকে তাহলে কোন টেন্স? ফিউচার টেন্স। যদি মতল থাকে তাহলে কোন টেন্স? পাস্ট টেন্স। ঠিক আছে, মতল যদি না থাকে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এখন যদি বললাম, এখানে আমি লিখলাম আমি সকালে স্কুলে যাচ্ছিলাম। কি করতেছিলাম? শেষে কি আছে? ম আছে। তাহলে এটা বলো কোন টেন্স? এটা হলো পাস্ট টেন্স। কোন টেন্স এটা? পাস্ট টেন্স। আমি ভাত খাই, এখানে কি ব আছে? তার মানে এটা ফিউচার টেন্স না। এটা কি না? ফিউচার টেন্স না। এখানে কি মতলো আছে? তাহলে এটা কোন টেন্স হবে না? পাস্ট টেন্স হবে না। মানে মতলো না থাকলে পাস্ট টেন্স হবে না। তাহলে এখানে ব নাই, মতলো নাই, এক কথায় মতলব কোনো কিছুই নাই। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এবার খাচ্ছে, এখানে কি ব আছে? না। এখানে কি মতলো আছে? না। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এখানে খেয়েছি, ব আছে? মতলো আছে? না। তাহলে কোন টেন্স এটা? প্রেজেন্ট টেন্স। এখানে কি আছে? ব আছে। তাহলে এটা কোন টেন্স? ফিউচার টেন্স। যে আমি খেলতে যাব, কোন টেন্স? আমি পড়ালেখা করে চাকরি করব, আমি বিকালে পড়তে বসবো, ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসবো, কোন টেন্স? ফিউচার টেন্স। ব আছে মানে কোন টেন্স এটা? ফিউচার টেন্স। ঠিক আছে। রহিম 3 দিন ধরে ইংরেজি বই পড়ছে, এখানে কি ব আছে? না। মতলো আছে? না। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে এখন যে কোনো বাক্য দেখে কি আমি বলতে পারবো এটা কোন টেন্স? পারবো না? যে কোনো একটা বাংলা বাক্য যখন আমরা হাতে নেব বা আমরা পড়বো, আমরা দেখা মাত্রই কিন্তু আইডেন্টিফাই করতে পারবো এটা কোন টেন্সে আছে। তাহলে যখন আমরা মূলত ট্রান্সলেট করব, যখন আমরা বাংলা থেকে ইংরেজি করব, আগে তোমাকে জানতে হবে এটা টেন্স নির্ধারণ করতে হবে যে ওই বাক্যটা কোন টেন্সে আছে। যখন আমি এই 3টা টেন্স যখন আমরা আইডেন্টিফাই করলাম, যে ফিউচার টেন্স, পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স, তারপরে কিন্তু কাজ শেষ না। এবার যেটা আমাদের কাজ থাকবে, এটা কোন স্ট্রাকচারে আছে এটা খুঁজে বের করতে হবে। স্ট্রাকচার কয়টা আছে? মোট 12টা। কয়টা আছে? 12টা। মানে প্রেজেন্ট টেন্সের আছে 4টা, ফিউচার টেন্সের আছে 4টা, পাস্ট টেন্সের আছে 4টা। এখন যখন আমরা প্রথমে টেন্স আইডেন্টিফাই করলাম, এবার দেখব আমাদের কোন স্ট্রাকচার আছে। ধরো কোনো বাংলা বাক্যের
ভার্বের মাঝে যদি তে থাকে, কি থাকে? কার মাঝে? ভার্বের মাঝে যদি তে থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস। সেটা কোন টেন্স? কন্টিনিউয়াস। ঠিক আছে, পরে লিখবে, এগুলো আমার বই সবই দেওয়া আছে। ঠিক আছে, যে কোনো ভার্বের মাঝখানে যদি কি থাকে? তে থাকে, তাহলে সেটা কি? কন্টিনিউয়াস টেন্স। ভার্বের মাঝে যদি আ থাকে, কি থাকে? আ থাকে, তাহলে সেটা পারফেক্ট। কোন টেন্স? সেটা কোন স্ট্রাকচার পড়বে? পারফেক্ট। ঠিক আছে, তারপরে যদি তে বা আ কোনোটাই যদি না থাকে, কি থাকে? না থাকে, তাহলে সেটা ইনডিফিনিট। তাহলে সেটা কি? ইনডিফিনিট। আরেকটা বাকি আছে, কি বলতো? ঠিক আছে, সেটা কি? পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। বাক্যের শুরুতে সংখ্যা, বাক্যের শুরুতে কি বলছি? সংখ্যা ও শেষে তে বা আ থাকলে তাহলে কি হবে এটা বলতো? পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা কি এটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা বাংলা বাক্য দেখে প্রথমে কি আইডেন্টিফাই করব? টেন্স আইডেন্টিফাই করব। কি আইডেন্টিফাই করব? টেন্স আইডেন্টিফাই করব। টেন্স আইডেন্টিফাই করার পর তো ওই টেন্সের চারটে স্ট্রাকচার আছে, কোন চারটে স্ট্রাকচার পরে এটা আমাদের কি করতে হবে? খুঁজে বের করতে হবে। তাহলে চারটে স্ট্রাকচার কি? একটা হলো কন্টিনিউয়াস, একটা হলো পারফেক্ট, একটা হলো ইনডিফিনিট, একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কোনো ভার্বের মাঝখানে যদি কি থাকে? তে থাকে, তাহলে সেটা কি? কন্টিনিউয়াস। যদি আ থাকে, পারফেক্ট। তে বা আ কোনোটাই নাই, তাহলে সেটা কি হবে? ইনডিফিনিট। আর কোনোটার শুরুতে সংখ্যা লেখা আছে, সংখ্যা দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর শেষে ভার্বের মধ্যে তে বা আ আছে, তাহলে সেটা কি? পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কি আমরা যে কোনো বাক্য দেখে কি আমরা বুঝতে পারবো যে এটা কোন টেন্সে আছে, কোন স্ট্রাকচারে আছে? আমাদের টোটাল হলে স্ট্রাকচার হলো 12টা। এই 12টা স্ট্রাকচার আমাদের সবারই প্রায় মুখস্থ। যদি এই 12টা স্ট্রাকচার মুখস্থ থাকে আর এইটা যদি করা সম্ভব হয়, তাহলে আমরা ইজিলি কি করতে পারবো? ট্রান্সলেট করতে হবে। এখন দেখো ট্রান্সলেট গুলা কিভাবে হয়। আচ্ছা, এই 12টার বাহিরে কি যাওয়ার সম্ভাবনা আছে কোনো বাক্য? না। সে প্রথমত সে তিনটা টেন্সের মধ্যেই পড়তে হবে, হয় সেটা প্রেজেন্ট হবে, নয় পাস্ট হবে, নয় ফিউচার হবে। না, এই তিনটা বাহিরে যাবে, যাওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, যেহেতু যাওয়ার সম্ভাবনা এই তিনটার মধ্যে, ধরো সাপোজ মনে সেটা প্রেজেন্ট টেন্স হলে কোন টেন্স? এন্ড প্রেজেন্ট টেন্স হলে কয়টার মধ্যে থাকবে? সে চারটার মধ্যে। সে নয় ইনডিফিনিট হবে, নয় কন্টিনিউয়াস, নয় পারফেক্ট, নয় পারফেক্ট। এর বাহিরে কি যাবে? এর বাহিরে যাবে না। এখন দেখো, আমি ভাত খাই, বাকিগুলা তোমরা একটাও পারো নাই। ঠিক আছে, আমি ভাত খাই, এটা সবারই মুখস্থ। আই ইট রাইস। ঠিক আছে, কিন্তু কেন হইলো দরকার? আমাদের বাকি অন্যগুলা দরকার। আরো ধীরে ধীরে আমরা কঠিন গুলাতে যাবো, দেখবো সবগুলাই পারবা। যখনই আমরা বাংলা বাক্য দেখবো, যখনই আমরা কি দেখবো? বাংলা বাক্য দেখবো, তখনই আমরা দেখবো বাক্যটা কোন টেন্সে আছে, বাক্যটা কোন টেন্সে আছে। তাহলে টেন্স খোঁজার জন্য আমরা শেষে যাব। কেন? শেষে ভার্ব থাকে। শেষে কি থাকে? আমি ভার্ব থাকে। ঠিক আছে, যে ভার্বের এখানে যেহেতু আমরা ব পাই নাই, আমরা মতলব চাচা টেকনিক কি করব? অবলম্বন করব। যেহেতু ব নাই, তার মানে এটা ফিউচার না। যেহেতু মতলও নাই, সেহেতু এটা পাস্ট না, তাহলে এটা কি? প্রেজেন্ট। তাহলে আমরা একটা পাইলাম, এই সেন্টেন্সটা কি? প্রেজেন্ট টেন্স। কোন টেন্স? এবার আমাদের বের করতে হবে এটা প্রেজেন্টের কোন স্ট্রাকচারে পড়ে। প্রেজেন্টের কোন স্ট্রাকচারে বলে এখানে ভার্বের মধ্যে তে আছে, তার মানে এটা কন্টিনিউয়াস না। এখানে কি অন্তঃস্থয়কার আছে, তার মানে এটা কি না? পারফেক্ট না। তার মানে এটা শুরুতে কি সংখ্যা আছে? না, তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস না, তাহলে এটা কি? ইনডিফিনিট। তাহলে এখন ইনডিফিনিটের স্ট্রাকচারে যাও। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই তো নাকি? এখন ওই স্ট্রাকচারে বলে দিবে তোমার ট্রান্সলেট কি হবে। এখানে সাবজেক্ট কি আছে? আই। তারপর কি বসবে? ভার্ব। ভার্ব কি আছে? খাই। খাইয়ের ইংরেজি কি? ইট। ভাতের ইংরেজি কি? রাইস। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এটা ট্রান্সলেট কি মুখস্থ করলে না তোমাকে স্ট্রাকচার বলে দিচ্ছে? স্ট্রাকচার বলে দিচ্ছে যে এটা ট্রান্সলেট কিভাবে হবে। পরেরটা দেখো, আমি ভাত খাচ্ছি, কেউ পারো নাই। সত্য যেটা, কেউ পারছো? কেউ পারো নাই। এখন এটা বলো, এটা ব আছে এখানে? না, তার মানে এটা ফিউচার টেন্স না। মতলও আছে? না, তার মানে এটা পাস্ট টেন্স না। তাহলে এটা কোন টেন্স? তাহলে আমরা এটা খুঁজে পাইলাম যে এই মিস্টার হলো প্রেজেন্ট টেন্স। এখন কি খুঁজে বের করতে হবে? কোন স্ট্রাকচারে আছে। মনে রাখবা, বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, আর এই ভার্বকে সবসময় সাধু ভাষায় রূপান্তর করতে হবে। কোন ভাষায়? সাধু ভাষায় রূপান্তর করলেই টেন্স পাওয়া যাবে। কোন ভাষায় রূপান্তর করলে? সাধু ভাষায়। তার মানে খাচ্ছি মানে খাইতেছি।
খাচ্ছি মানে কি খাইতেছি, তার মানে এখানে কি আছে বলতো তে আছে, খাচ্ছি মানে খাইতেছি, তার মানে এখানে তে আছে, তে থাকলে কি কন্টিনিউয়াস। তাহলে আগে প্রথমে খুঁজে বের করছি এটা প্রেজেন্ট, তারপরে খুঁজে বের করছি এটা কন্টিনিউয়াস, তাহলে কি দাঁড়াইলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। আমরা ট্রান্সলেট শিখতেছি এবং টেন্স শিখতেছি, আমাদের মুখস্থ কোনো কিছু করা যাবে না। কি করা যাবে না? মুখস্থ না। এখন দেখো এখানে সাবজেক্ট কি আই, সাবজেক্ট কি আই, তারপর আই এর পর কি হয় এম হয়, তার মানে আই এম, তারপর কি হবে ভার্বের সাথে আইএনজি, ইটিং, ইটিং রাইস। বলা এটা মুখস্থ নাকি স্ট্রাকচারে বলে দিচ্ছে? তার মানে সেন্টেন্সের ট্রান্সলেটটা কিভাবে হচ্ছে কে বলে দিচ্ছে? এটা স্ট্রাকচার বলে দিচ্ছে যে কিভাবে আমাদের কি করতে হবে, ট্রান্সলেট করতে হবে। এবার দেখো আমি ভাত খেয়েছি, আচ্ছা আমির জায়গায় সবসময় আমি ধরো লিখলাম আমরা ভাত খেয়েছি, কি খেয়েছি খালি সাবজেক্টটা পরিবর্তন করে দিলাম, আমরা ভাত খেয়েছি। এটা কি ব আছে? ফিউচার টেন্স না। এখানে কি মতলব আছে? তার মানে এটা পাস্ট টেন্স না। তাহলে এটা কোন টেন্স? এটা হলো প্রেজেন্ট টেন্স। এবার প্রেজেন্ট টেন্স খুঁজে বের করলাম, এবার কি খুঁজে বের করব? স্ট্রাকচার, মানে যে আমাদের রাস্তা দেখাবে যে এটা ইংরেজি ট্রান্সলেট কি হবে। এন্ড স্ট্রাকচারে দেখো সাধু ভাষায় কাকে রূপান্তর করতে হবে? ভার্বকে। ভার্বকে সবসময় সাধু ভাষায়। খেয়েছি মানে খাইয়াছি, খেয়েছির সাধু কি খাইয়াছি। এবার বলো তো কি আছে? আ আছে, আ থাকলে কি পারফেক্ট। তাহলে আমাদের কিসে যেতে হবে? আমাদের সবার মুখস্থ যেটা যে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার আমরা দেখব। তাহলে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভি3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? উই। তাহলে উই, তার মানে এখানে আমরা সাবজেক্ট উই বসাইলাম, তাহলে উই। তারপরে উই এর সাথে কি যায়? উই এর সাথে কি হয়? হ্যাভ হয়। আমরা গতকালকে এই ক্লাসটা নিয়েছিলাম লাস্ট দিন, যে কখন হ্যাভ, কখন হ্যাজ, কখন হ্যাড। আবার রিপিট করব, নয় আমার চ্যানেলে আছে হাবিব ইংলিশ একাডেমি, এই চ্যানেলে সার্চ দিলে ক্লাসটা পাবা। তাহলে উই হ্যাভ, ঠিক আছে? উই হ্যাভ এর পর কি হবে? খেয়েছি। খাওয়ার ইংরেজি কি? ইট। ইট এর পাস্ট পার্টিসিপল কি? ইটেন। আই হ্যাভ ইটেন, ই এ টি ই এন, ইটেন। তারপর কি? ভাত মানে রাইস। ইংরেজি কঠিন মনে হচ্ছে? হ্যাঁ কঠিন মনে হচ্ছে। তার মানে আগে আমরা বাংলা দেখতেছি, টেন্স খুঁজে বের করতেছি, টেন্স খোঁজার পর আমরা কোন স্ট্রাকচারে আছে এইটা খুঁজে বের করতেছি। স্ট্রাকচার বলে দিচ্ছে আমাদের ট্রান্সলেট কোথায় যাচ্ছে বা ট্রান্সলেট কিভাবে হবে। ঠিক আছে? ইজি মনে হচ্ছে না? পারতেছি না আমরা? এবার দেখো আমি ভাত খাবো, আমি ভাত খাবো, সমস্যা হচ্ছে? এবার দেখো আমি ভাত খাবো, এবার শেষে কি আছে? ব আছে। এবার বলো এটা কোন টেন্স? এটা হলো ফিউচার টেন্স। তাহলে আমরা খুঁজে বের করলাম এটা হলো ফিউচার। আরেকটা কাজ কি আছে? কোন স্ট্রাকচারে আছে? এখন খাবো তে আছে, কন্টিনিউয়াস হবে না। যদি আছে আসছে, হচ্ছে না, তাহলে প্রেজেন্ট কি হবে? এটা ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট, প্রথমে তো ফিউচার খুঁজে বের করছি না, তাহলে ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার তাহলে কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভি1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে মডেলস ভার্বের পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এটা আমরা রাইট ফর্ম ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ক্লাস আছে যে মডেলস ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, মাস্ট, ডিয়ার, অট টু, এগুলোর পর কি বসাইতে হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হয়। তাহলে প্রথমে আমরা খুঁজে বের করলাম এটা হলো ফিউচার টেন্স, পরে খুঁজে বের করলাম এটা প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট। এন্ড ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার তো আমাদের মুখস্থ, সারা জীবন খালি মুখস্থ করে আসছে, কিন্তু কাজে কিভাবে লাগাইতে হয় আজকে দেখো। ঠিক আছে? যে কিভাবে এটার কি করতে হয়, সঠিক ব্যবহার করতে হয়। তার মানে এখানে আমি, আমের জায়গায় কি হবে? আই। তারপর কি ব্যবহার করব? আই উইল। শ্যাল বা উইল দুইটাই ব্যবহার করা যায়। আই উইল। তারপর কি? খাওয়ার ইংরেজি কি? ইট রাইস। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। তাহলে আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আই উইল গো টু স্কুল। আমি কোচিং এ যাব, আমি ইংরেজি শিখবো, আই উইল লার্ন ইংলিশ। আই উইল লার্ন ইংলিশ। ঠিক আছে? কারণ এই যে অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্ব বসাইতে হবে। কোন ভার্ব? মেইন ভার্ব বসাইতে হবে। এই পর্যন্ত কি আমাদের মাথায় ঢুকছে? বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো লেখা আছে রহিম 3 দিন ধরে ইংরেজি বই পড়ছে। কয়দিন ধরে? 3 দিন ধরে। টেন্স খোঁজার জন্য শেষে তাকাইতে হবে। কোথায়? শেষে, মানে ভার্বে তাকাইতে হবে। এখন এখানে কি ব আছে? তার মানে এটা ফিউচার টেন্স না। মতলব আছে, ফিউচার পাস্ট টেন্স না। তাহলে কোন টেন্স এটা? প্রেজেন্ট টেন্স। তারপরে এখন দেখো শুরুর দিকে আমরা কি পাইছি? সংখ্যা বা সময় পাইছি। তাহলে এটা কি বলতো? এটা কি? এটা কি মানে কি দাঁড়াচ্ছে? এটা পারফেক্ট কন্টিনিউয়াস।
তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, এটা মনে রাখতে হবে। কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি। আর ভি3 পারফেক্ট মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভি3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা দেখো স্ট্রাকচার প্রথমে এটা খুঁজে বের করলাম, এই বাক্যটা হলো প্রেজেন্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট। পরে খুঁজে বের করলাম এটা প্রেজেন্ট টেন্সের মানে পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। কিসে আছে? পারফেক্ট। তাহলে টোটাল আমাদের স্ট্রাকচার দাঁড়ালো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা স্ট্রাকচারটা এখানে লিখছি। দেখো এটা কিন্তু ইংরেজি ট্রান্সলেট কিন্তু কেউ করতে পারো নাই, পারছো? এখন দেখবা ইজি। কে বলে দিবে বলো তো? স্ট্রাকচারে বলে দেবে। এখন কিভাবে করবা? তাহলে রহিম, এখানে আমরা লিখলাম রহিম। তারপর রহিমের পরে হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাজ হবে। থার্ড পারসন সিঙ্গুলারের পরে কি বসাইতে? হ্যাজ। তাহলে রহিম হ্যাজ বিন। তারপরে কি আছে? ভার্বের সাথে আইএনজি। পড়া কি? রিড, রিডিং। কি হবে? রিডিং, READING, রিডিং। তারপরে এখান থেকে একটু বলে রাখি, যখন তোমরা ট্রান্সলেট করবে, আমরা বড় বড় বাক্য যখন করব তখন সবসময় উল্টা দিক দিয়ে আসে। কোন সাইড দিয়ে আসে? পিছন দিয়ে। এখন তাহলে সে রহিম হ্যাজ বিন রিডিং কি পড়ে? ইংরেজি বই, তার মানে ইংলিশ বুক, তার মানে ইংলিশ বুক। তারপরে কি আছে? কয়দিন ধরে? 3 দিন ধরে, ফর 3 ডেজ, ফর 3 ডেজ এস হবে। আমরা কি বুঝতে পারছি? কঠিন মনে হচ্ছে? ইজি মনে হচ্ছে না? এখন আমার তোমাদের কাছে একটা প্রশ্ন, যত বাক্য আছে এই তিনটা এই টেন্সের বাহিরে? বাহিরে না, এই টেন্সের তো বাহিরে না। এই স্ট্রাকচার, এই 12টা স্ট্রাকচার বাহিরে। হয়তোবা কিছু ক্ষেত্রে নতুন কোনো ওয়ার্ড আমাদের আনতে হবে, কিন্তু এই স্ট্রাকচারে তো বাহিরে না। আমার এই টেকনিকটা যদি কেউ 1 মাস 2 মাস প্র্যাকটিস করে, একই তো টেকনিক, মানে একটাই কৌশল, কারণ এই টেন্সের কোথায় যাবে না? বাহিরে যাবে না। যদি তুমি 10-12 দিন বা 1 মাস 1.5 মাস তুমি যদি এই একই স্ট্রাকচার দিয়ে শত শত বাক্য, যেখানে বাংলা বাক্য, যখন আমরা যেই বাক্যটাই আমরা থিঙ্ক করব, আমি বিকালে খেলতে যাব, আমি নিয়মিত বই পড়ি, আমি ইংরেজি বই পড়ি, আমি ইংরেজি শিখবো। আচ্ছা শিখবো সবার শেষে কি আছে? তাহলে আমরা কোন টেন্স পেলাম? ফিউচার। তাহলে শিখবো ওইখানে কি তে আছে? না। তারপরে আছে নাই, তাহলে কি এটা ইনডিফিনিট? তাহলে এটা কি দাঁড়ালো? ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার আমরা করব, ইমেজ করব। তাহলে কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে? তার মানে দেখা যায় এটা আমি ইংরেজি শিখবো, আই উইল লার্ন ইংলিশ। লার্ন মানে কি? শেখা। আমি ইংরেজি শিখাবো, শিখানোর ইংরেজি টিচ। শিখানোর ইংরেজি কি? টিচ। আই উইল টিচ ইংলিশ, আই উইল টিচ ইংলিশ। আমি ইংরেজি শিখাবো। ঠিক আছে? তার মানে যখনই যেই বাক্যটা আমরা কল্পনা করব, প্রথমে আমরা কি আইডিয়া করব, কি নির্ধারণ করব? টেন্স। তারপরে কি করব? আমরা কোন স্ট্রাকচারে আছে সেটা আমরা কি করব? আইডেন্টিফাই করব। তারপরে স্ট্রাকচার অনুযায়ী আমরা কি করব? ট্রান্সলেট করব। আমরা কি আজকে ক্লাস বুঝতে পারছি? কঠিন মনে হচ্ছে? মনে হচ্ছে না যে ইজি? এইভাবে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে এই প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন এগুলো কি করার দরকার নেই, মুখস্থ করার প্রয়োজন নেই। খালি তোমাদের কি করতে? ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। তোমার এটা নিয়মিত প্র্যাকটিস করতে হবে। যদি এটা তুমি ভালো করতে চাও তাহলে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। কৌশল কিন্তু একটাই, কোথাও পাবা না এই কৌশল। কৌশল কিন্তু একটাই, এটা দিয়েই তোমাকে কি করতে হবে? বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকে ক্লাসটা আমরা বুঝতে পারছি না? আচ্ছা এই ক্লাসটা, যে ক্লাসটা নিলাম, যে আলোচনাটা আমার হাবিবস ইংলিশ এই বইটাতে শেষের দিক ফ্রি হ্যান্ড রাইটিং এ এটা ক্লিয়ারলি ভাবে এবং যেইভাবে আমি ক্লাসটা নিচ্ছি ঠিক এইভাবে আলোচনা করা আছে। আপনারা যদি চান এই বইটি সংগ্রহ করতে পারেন, যে কোনো জায়গায় আমি কুরিয়ার করে এই বইটা পৌঁছাতে পারবো আপনাদের কাছে। কিংবা আপনারা যদি অনলাইনে ক্লাসগুলো করে নিয়মিত করবেন, মনোযোগ সহকারে করবেন, আশা রাখি আই হোপ যে আপনারা ইংরেজিতে অবশ্যই ভালো করতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নো মোর টুডে।